ভাবুন তো, যদি আপনার পরিবারের উপর এমন এক অভিশাপ থাকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাকে তাড়া করে বেড়ায়, আর হঠাৎই আপনি এসে জড়িয়ে পড়লেন মরুভূমির গোপন রহস্য, গুপ্তধন আর মৃত্যুর খেলায়। আজকের গল্পে থাকছে ভাগ্য, অভিশাপ আর বন্ধুত্বের এমন এক অদ্ভুত যাত্রা যা আপনি শেষ পর্যন্ত না দেখলে শান্তি পাবেন না। গল্পের শুরুটা হয় একটা মরুভূমিকে দিয়ে, যেখানে কিছু ছেলে গনগনে রোদে গর্ত খুঁড়ছিল। হঠাৎ তাদের সামনে একটা র্যাটল স্নেক চলে আসে। সাপটাকে দেখে একটা ছেলে, যে কিনা নিজের জীবন নিয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিল, সে নিজের জুতা খুলে সাপটাকে ছুঁতে যায়, আর সাথে সাথেই সাপের কামড়ে তখনই মারা যায়। ভাবুন তো, জীবন নিয়ে কতটা অসহ্য হলে কেউ এমনটা করতে পারে। এরপর সিন পাল্টায়, আর স্ট্যানলি ইয়েলনার্স ফোর্থ নামের একটা ছেলেকে দেখানো হয়, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে তার মাথায় একজোড়া জুতা এসে পড়ে, আর সাথে সাথেই সে মাটিতে পড়ে যায়। এদিকে তার বাবা পায়ের দুর্গন্ধ দূর করার একটা জিনিস আবিষ্কারের চেষ্টা করছিলেন। তাই স্ট্যানলি ভাবলো এই জুতা জোড়া তার বাবার কাজে লাগতে পারে, আর সে জুতোটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কপাল দেখুন, ভালো কাজ করতে গিয়ে ফেসে গেল ছেলেটা। রাস্তাতেই পুলিশ তাকে ঘিরে ধরে, কারণ ওই জুতো জোড়া ছিল এক বিখ্যাত বেসবল প্লেয়ারের, যা একটা চ্যারিটি শো থেকে চুরি হয়ে গিয়েছিল। পুলিশের সন্দেহ হয় যে স্ট্যানলি সেই চোর। তারা তাকে নিয়ে তার বাবার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো তাদের সন্দেহ আরো বেড়ে যায়, কারণ স্ট্যানলির বাবার বাড়িতে কয়েক ডজন জুতো রাখা ছিল, আর স্ট্যানলির ঘরে এই বেসবল প্লেয়ারের ছবিও লাগানো ছিল। এই সব প্রমাণ দেখে পুলিশ তাকে কোর্টে নিয়ে যায়। সেখানে তাকে দুটো অপশন দেয়া হয়, এক জেলে যাওয়া, আর দুই ক্যাম্প গ্রিন লেকে 18 মাস কাটানো। স্ট্যানলি ক্যাম্পের অপশনটাই বেছে নেয়। ক্যাম্পে যাওয়ার পথে তার মনে হতে থাকে যে এই সব কিছু হয়তো তার পরিবারের উপর থাকা এক অভিশাপের কারণেই হচ্ছে। তাদের বাস একটা বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল, যেখানে শুধু বালি আর চারিদিকে খোঁড়া গর্ত। হঠাৎ সে দেখে একজন ব্যবসায়ী একটা গাধা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে এটা তার চোখের ভুল ছিল। যাই হোক, সফর শেষ হওয়ার পর সে একটা ছোট্ট শহরে পৌঁছায়, যেখানে সব ছেলেরা জেলের ইউনিফর্ম পরেছিল। সেখানে তার দেখা হয় ওয়ার্ডেনের ডান হাত মিস্টার সারের সাথে। স্ট্যানলির নামটা তার কাছে খুব মজার মনে হয়। স্ট্যানলি তাকে জানায় যে তাদের পদবি ইয়েলনার্স তার পূর্বপুরুষরা রেখেছিল, আর তাদের পরিবারের ছেলেদের নাম স্ট্যানলি রাখার প্রথাও তারাই শুরু করেছিল। কিন্তু মিস্টার সারের এসব কথাই কোনো আগ্রহ ছিল না। সে তাকে ক্যাম্পের নিয়ম কারণ বোঝাতে শুরু করে। সেখানে সময় দেখার জন্য কোনো ঘড়ি ছিল না, আর না ছিল পালানোর জন্য কোনো দেওয়াল বা বেড়া, কারণ চারিদিকে ছিল শুধু ধুধু মরুভূমি, যেখানে এক ফোঁটাও পানি নেই, আর এই কারণেই কেউ সেখান থেকে পালানোর সাহস করত না। যাই হোক, স্ট্যানলিকে দুটো ইউনিফর্ম আর একটা বেলচা দেওয়া হয়। তাকে বলা হয় যে প্রতিদিন তাকে এই বেলচা দিয়ে 5 ফুট গভীর পর্যন্ত একটা গর্ত খুঁড়তে হবে, আর সেই গভীরতা মাপার জন্য সে বেলচাটাই ব্যবহার করতে পারবে। গর্ত খুঁড়তে যত দেরি হবে তত বেশি সময় তাকে ওই গনগনে রোদে পুড়তে হবে। এর সাথে তাকে র্যাটল স্নেক আর হলুদ দাগওয়ালা গিরগিটি থেকেও বেঁচে থাকতে হবে, কারণ এই দুটোই খুবই বিষাক্ত প্রাণী। এরপর স্ট্যানলির দেখা হয় ক্যাম্পের কাউন্সিলর ডক্টর পেন্ডেন্সকির সাথে। সে তাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখায়, আর বলে যে এখানকার 1 নাম্বার নিয়ম হলো ওয়ার্ডেনকে একদম বিরক্ত করা যাবে না, না হলে ফল খুব খারাপ হবে। এরপর সে স্ট্যানলিকে অন্য ছেলেদের কাছে নিয়ে যায়, যারা তাকে তার শোয়ার জায়গাটা দেখিয়ে দেয়। সেখানে গিয়ে সে দেখে তার জন্য যে বিছানাটা রাখা হয়েছে সেখানে আগে কোনো বাচ্চার বমির দাগ লেগে আছে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? ডক্টর ছেলেদের তাদের আসল নামে ডাকলেও তারা একে অপরকে ডাক নামে ডাকতো। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটার নাম ছিল জিরো, কারণ সে কারো সাথেই কথা বলতো না। এরপর স্ট্যানলি ভুল করে একটা ছেলেকে তার আসল নামে ডেকে ফেলে, আর জিজ্ঞেস করে যে ক্যান্টিনটা কোথায়, আর যায় কোথায়। ছেলেটা রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় যে এখানে সবাইকে ডাক নামেই ডাকতে হবে। খানিক পর স্ট্যানলি খেতে বসে, যেখানে তাকে শুধু বিনস দেয়া হয়। এমন সময় এক্সট্রা নামের একটা ছেলে এসে তার খাবার থেকে কিছুটা নিয়ে নেয়, আর বলে আমার বেশি খাবার পাওয়া উচিত, কারণ আমি সারাদিন কাজ করেছি, আর তুমি তো আজ একটাও গর্ত খোঁড়োনি। এরপর সবাই স্ট্যানলিকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। স্ট্যানলি তাদের বলে যে সে এক বিখ্যাত সেলিব্রিটির জুতা চুরি করেছে। এটা শুনে জিরো তাকে জিজ্ঞেস করে জুতোটাতে কি স্টার আঁকা ছিল। স্ট্যানলি হ্যাঁ বলে, আর তখনই তার মনে পড়ে যায় যে কোর্টে ওই বেসবল প্লেয়ার
প্লেয়ারটা বলেছিল যে সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে আর তাই জুতোটা চ্যারিটির জন্য দান করেছিল, কিন্তু সবাই ভাবছিল যে স্ট্যানলি তার প্রিয় খেলোয়াড়েরই জুতা চুরি করেছে। রাতে শুতে যাওয়ার সময় স্ট্যানলির আবার তার দাদুর বলা সেই অভিশাপের কথাটা মনে পড়ে। তার দাদু বলতো তাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে, আর সেই কারণেই তার বাবা স্ট্যানলি থার্ড তার কোনো আবিষ্কারই সফল হতে পারেনি। তার এক পূর্বপুরুষ স্ট্যানলি ফার্স্টের ভাগ্য খুব খারাপ ছিল। সে স্টক মার্কেট থেকে অনেক টাকা আয় করেছিল, কিন্তু কিসিং ক্যাট নামের এক বিখ্যাত মহিলা ডাকাতের হাতে মারা যায়। এই কিসিং ক্যাট শিকারকে মারার পর চুমু খেত, যার ফলে তার লিপস্টিকের দাগ শিকারের মুখে থেকে যেত। কিন্তু যে স্ট্যানলি ফার্স্টকে চুমু খায়নি, বরং তার ধন সম্পত্তি লুট করে তাকে মরুভূমিতে একা ফেলে চলে গিয়েছিল। এবার গল্প আবার বর্তমানে ফিরে আসে। ভোর হওয়ার আগেই সব ছেলেদের ঘুম থেকে তুলে দেওয়া হয়। ব্রেকফাস্ট খেয়ে তারা কাজে যাওয়ার জন্য বেলচা নিতে যায়। স্ট্যানলি একটা বেলচা তুলতে এক্সট্রে সেটা কেড়ে নেয় আর জানায় যে ওই ছোট বেলচাটা সেই ব্যবহার করে। যাই হোক, তারা সবাই গর্ত খোঁড়ার জায়গায় পৌঁছায়। মিস্টার স্টার স্ট্যানলিকে বলে, গর্ত খোঁড়ার সময় যদি কোনো ইন্টারেস্টিং জিনিস পাস তাহলে সাথে সাথেই আমাকে জানাবি। যদি জিনিসটা আমার পছন্দ হয় তাহলে সেদিনটার জন্য তোকে ছুটি দিয়ে দেব। সে আরো বলে যে এই গর্ত খোঁড়ানোর কোনো বিশেষ উদ্দেশ্য নেই, বরং এটা শুধু তাদের চরিত্র সংশোধনের জন্য করা হচ্ছে। এরপর সবাই কাজে লেগে যায় আর নিজের নিজের গর্তের মাটি বাইরে ফেলতে থাকে, যা মাঝে মাঝে স্ট্যানলির গর্তে এসে পড়ছিল। স্ট্যানলি তাদের সাবধানে কাজ করতে বললেই তারা তাকে নিয়ে মজা করে। গর্ত খুঁড়তে খুঁড়তে স্ট্যানলির আবার তার পরিবারের অভিশাপের কথা মনে পড়ে যায়। গল্পটা তার এক পূর্বপুরুষ এলিয়া ইয়েলনার্সকে নিয়ে। সে একটা শূকরের ফার্মে কাজ করত আর সেখানে তার মালিকের মেয়ে মায়েরার প্রেমে পড়ে যায়। সে তখন জিরোনি নামের এক ভবিষ্যৎ বলতে পারা মহিলার কাছে যায় আর জিজ্ঞেস করে যে মেয়েটার মন জেতার জন্য তাকে কি করতে হবে। জিরোনি তাকে এই প্রেম ভালোবাসা ভুলে আমেরিকায় চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু এলিয়া হার মানেনি। সে মায়েরার বাবার কাছে তার মেয়ের হাত চাইতে যায়, কিন্তু সেখানে আরো একজন ছিল যে মায়েরাকে বিয়ে করতে চেয়েছিল এবং যৌতুক হিসাবে অনেকগুলো শূকর নিয়ে এসেছিল। এলিয়া কষ্ট পেয়ে আবার জিরোনির কাছে যায়। এবার জিরোনির দয়া হয় আর সে তাকে একটা উপায় বলে দেয়। সে এলিয়াকে বলে, তোমাকে প্রতিদিন একটা ছোট শূকর ছানাকে পানি খাওয়ানোর জন্য পাহাড়ে নিয়ে যেতে হবে, আর যতক্ষণ সে পানি খাবে তোমাকে গান গাইতে হবে। এতে তুমিও শক্তিশালী হবে আর শূকরটাও বড় হয়ে যাবে, যা একটা ভালো যৌতুক হবে। কিন্তু এর বদলে তোমাকেও একটা কাজ করতে হবে। শূকরটাকে পানি খাওয়ানোর পর আমাকেও ওই পাহাড়ে নিয়ে গিয়ে পানি খাওয়াতে হবে। যদি তুমি এটা না করো তাহলে তোমার আর তোমার আগামী প্রজন্মের উপর একটা অভিশাপ নেমে আসবে। এলিয়া খুশি হয়ে রাজি হয়ে যায় আর প্রতিদিনই তাই করতে থাকে। একদিন যখন শূকরটা বেশ বড় হয়ে যায়, সে সেটাকে নিয়ে তার হবু শ্বশুরের কাছে যায়, কিন্তু মায়েরা খুব দ্বিধায় ছিল যে সে কাকে বিয়ে করবে। তাই সে একটা খেলার মাধ্যমে নিজের বর ঠিক করার কথা বলে। এই কথা শুনে এলিয়া খুবই রেগে যায় আর ঠিক করে যে সে আর বিয়েই করবে না। সে জিরোনির কথা মতো আমেরিকায় গিয়ে নিজের ভাগ্য তৈরির সিদ্ধান্ত নেয়, কিন্তু তাড়াহুড়ায় সে জিরোনিকে দেওয়া কথাটা রাখতে ভুলে যায় আর সেখান থেকে শুরু হয় তাদের পরিবারের উপর সেই অভিশাপ। এবার গল্প আবার বর্তমানে ফিরে আসে। মিস্টার স্যার পানির ট্রাঙ্ক নিয়ে আসে যাতে ছেলেরা তাদের বোতল ভরে নিতে পারে। ছেলেরা স্ট্যানলির হাতের ফোসকা দেখে তাকে নিয়ে হাসাহাসি করে। সেদিন সবার আগে জিরোর কাজ শেষ হয়, কারণ সে খুব দ্রুত গর্ত খুঁড়তে পারত। শেষে যখন স্ট্যানলির কাজ শেষ হয়, কেউ তাকে গর্ত থেকে বেরোতে সাহায্য করে না আর তাকে একাই বেরোনোর কৌশল শিখতে হয়। যখন সে শহরে ফিরে আসে, সে দেখে মিস্টার স্যার তার দিকে বন্দুক তাক করে আছে, কিন্তু আসলে সে একটা হলুদ দাগওয়ালা গিরগিটিকে মারার চেষ্টা করছিল। তার প্রথম নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দ্বিতীয় গুলিতে গিরগিটিটা মারা যায়। দিন কাটতে থাকে আর স্ট্যানলি আস্তে আস্তে এখানকার জীবনের সাথে মানিয়ে নেয়। সে রোজ সকালে ওঠে, একই খাবার খায় আর সারাদিন গর্ত খুঁড়তে থাকে, যার ফলে তার হাতে আরো ফোসকা পড়ে যায়। মাঝে মাঝে বাথরুমের শাওয়ার কাজ করে না, আবার অন্য ছেলেরাও তাকে সফটি বলে বিরক্ত করতে থাকে। কিন্তু স্ট্যানলি ঝামেলা না বাড়িয়ে চুপচাপ থাকতো। সে যখন তার মাকে চিঠি লিখত তখন বলতো যে সে একটা সামার ক্যাম্পে খুবই মজা করছে। একদিন গর্ত খোঁড়ার সময় স্ট্যানলি একটা ফসিল পায়। সে সেটা পেন্ডেন্সকির কাছে নিয়ে গেলে ডক্টর বলে যে ওয়ার্ডেনের এসব জিনিসে কোনো আগ্রহ নেই। ডক্টর তাকে জানায় যে এই এলাকাটা একসময় একটা বিশাল হ্রদ ছিল আর এর চারপাশের জমি ওয়ার্ডেনের দাদুর ছিল, আর এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় যে এই এলাকাটা একসময় সবুজ আর খুবই সুন্দর ছিল। স্যাম নামের একজন ব্যবসায়ী তার গাধার গাড়িতে করে পেঁয়াজ বিক্রি করতে আসতো। সে দাবি করত যে তার পেঁয়াজ খেলে বড় বড় রোগ সেরে যায় আর বিষাক্ত গিরগিটিও কাছে আসে না। স্যাম সেখানকার এক স্কুল টিচার ক্যাপ্টেনকে পছন্দ করত আর তার জন্য
পেঁয়াজের তৈরি বিশেষ খাবার নিয়ে আসতো। এর বদলে ক্যাথরিন তাকে 1 জার পিস ফল দিত। শহরের সব পুরুষই ক্যাথরিনকে পছন্দ করত, তাই স্যামের সাথে তার এই বন্ধুত্ব তাদের ভালো লাগতো না। একদিন বৃষ্টির কারণে স্কুলের ছাদ চুইয়ে পানি পড়তে থাকে। স্যাম ক্যাথরিনকে ছাদ ছাড়াতে সাহায্য করে, আর এই সুযোগে তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়। এই খুশিতে স্যাম স্কুলের অন্যান্য অংশ মেরামত করতে শুরু করে। সে লক্ষ্য করে যে বড়দের ক্লাসে অনেকেই ক্যাথরিনকে নিয়ে আজে বাজে কথা বলছে, যার মধ্যে ওয়ার্ডেনের দাদু ওয়াকারও ছিল। ওয়াকার ক্যাথরিনকে বাইরে দেখা করার জন্য ডাকলে ক্যাথরিন নিষেধ করে দেয়, আর এতে সে খুবই রেগে যায়। দেখতে দেখতে স্কুলটা খুব সুন্দর হয়ে ওঠে। একদিন এক বৃষ্টির দুপুরে স্যাম আর ক্যাথরিন একে অপরকে চুমু খায়, আর ওয়াকার সেটা দেখে ফেলে। সে সারা শহরে এই খবর ছড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক জড়ো হয়ে যায়, আর শাস্তি হিসাবে স্কুলটা জ্বালিয়ে দেয়। ক্যাথরিন দৌড়ে পুলিশের কাছে যায়, কিন্তু শেরিফ তখন নেশাগ্রস্ত হয়েছিল, আর সে ক্যাথরিনকে চুমু খেতে চায়। ক্যাথরিন তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে সে হুমকি দেয় যে অন্য জাতির লোকের সাথে সম্পর্ক রাখা বেআইনি, আর এর জন্য স্যামের বিচার হবে। ক্যাথরিন ভয় পেয়ে স্যামকে সাবধান করার জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা নৌকায় বসে থাকা স্যামকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর ক্যাথরিন ফিরে আসে, আর সেই শেরিফকে গুলি করে মেরে ফেলে এবং তাকে চুমু খায়। সেই দিনই ক্যাথরিন ওই শহর ছেড়ে চলে যায়, আর কিসিং কেট নামে পরিচিত হয়ে ওঠে। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। এক্স-রে স্ট্যানলিকে বলে এরপর যদি সে কিছু খুঁজে পায় তাহলে যেন আগে তাকে দেয়। কিছুদিন পর এক বদমাস ছেলের সাথে স্ট্যানলির ঝগড়া শুরু হয়, কিন্তু বাকিরা এসে তাদেরকে শান্ত করে। এই ঘটনার পর স্ট্যানলির সম্মান সবার চোখে বেড়ে যায়, আর তারা তাকে কেপম্যান নামে ডাকতে শুরু করে। এর কিছুদিন পর স্ট্যানলি তার মায়ের চিঠি পায়, যেখানে লেখা ছিল যে তার বাবার সব পরীক্ষা ব্যর্থ হয়েছে, আর বাড়িওয়ালা তাদের যে কোনো দিন বাড়ি থেকে বের করে দিতে পারে। জিরো লেখাপড়া জানতো না, তাই সে স্ট্যানলিকে চিঠি পড়তে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, আর তাকে রিকোয়েস্ট করে যাতে স্ট্যানলি তাকেও পড়াতে শেখায়। কিন্তু স্ট্যানলি বলে যে সে সারাদিন কাজ করে খুবই ক্লান্ত থাকে, তাই তার পক্ষে পড়ানো সম্ভব নয়। পরের দিন গর্ত খোঁড়ার সময় স্ট্যানলি একটা ছোট্ট জিনিস খুঁজে পায়, যার উপর কেবি লেখা ছিল। এক্স-রে জিনিসটা তার হাত থেকে নিয়ে নেয়। পেন্ডেন্সকে জিনিসটা দেখে দৌড়ে গিয়ে ওয়ার্ডেনকে খবর দেয়, আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে ওয়ার্ডেন আসলে একজন সুন্দরী মহিলা। সে জিনিসটা দেখে খুবই খুশি হয়, আর এক্স-রেকে সেদিন ছুটি দিয়ে দেয়। বাকি ছেলেদের সে এক্স-রের গর্তের চারপাশে ঘুরতে বলে, কিন্তু সেখানে তারা আর কিছুই খুঁজে পায় না, কারণ আসল জায়গাটা তো সেটা ছিল না। কয়েকদিন পর যখন মিস্টার স্যার পানির বোতল ভরছিল, তখন একটা ছেলে তার ট্রাক থেকে সূর্যমুখীর বীজের প্যাকেট চুরি করে নেয়। সবাই বীজগুলো ভাগ করে খেতে শুরু করে, কিন্তু মিস্টার স্যার বুঝতে পেরে যায় যে প্যাকেটটা গায়েব হয়ে গেছে। সে ট্রাক ঘুরিয়ে ফিরে আসে। ছেলেরা তাড়াতাড়ি বীজগুলো লুকাতে গিয়ে প্যাকেটটা স্ট্যানলির পায়ের কাছে ফেলে দেয়। মিস্টার স্যার প্যাকেটটা দেখে ফেলে, আর তখন নিজের বন্ধুকে বাঁচানোর জন্য স্ট্যানলি মিথ্যে বলে দেয় যে চুরিটা সেই করেছে। মিস্টার স্যার স্ট্যানলিকে শাস্তি দেওয়ার জন্য ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। স্ট্যানলি দেখে ওয়ার্ডেনের অফিসে কিসিং কেটের অনেক পোস্টার লাগানো। ওয়ার্ডেন তাকে র্যাটল স্নেকের বিষ দিয়ে তৈরি তার নেইল পালিশ দেখায়। সেই নেইল পালিশটা লাগানোর পর সে মিস্টার স্যারকে একটা চড় মারে, কারণ সে এত সামান্য একটা কাজের জন্য স্ট্যানলির গর্ত খোঁড়ার কাজ থামিয়ে দিয়েছিল। এরপর সে স্ট্যানলিকে আবার কাজে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর সব ছেলেরা স্ট্যানলিকে হিরোর মতো দেখতে শুরু করে। স্ট্যানলি ফিরে এসে দেখে যে জিরো তার হয়ে গর্তটা খুঁড়ে দিয়েছে। এতে খুশি হয়ে সে জিরোকে পড়াতে রাজি হয়ে যায়। এদিকে স্ট্যানলি বুঝতে পারে যে সেই গর্তে যে জিনিসটা পেয়েছিল সেটা আসলে কিসিং কেটের লিপস্টিকের টিউব ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কেট শুধু তাদেরকেই মারত যারা স্যামের মৃত্যুর জন্য দায়ী ছিল। সে স্ট্যানলি ফার্স্টের কাছ থেকে যে ধনসম্পদের বাক্সটা লুট করেছিল সেটা সে এই হ্রদের কাছেই পুঁতে রেখেছিল। একদিন ওয়াকার আর তার স্ত্রী তার কাছে এসে টাকার জন্য চাপ দিতে থাকে, কারণ স্যামের মৃত্যুর পর হ্রদটা শুকিয়ে গিয়েছিল আর পুরো শহরটাও বিষাক্ত হয়ে গিয়েছিল। কেট চেয়েছিল তাদের এমন শাস্তি দিতে যা তারা সারা জীবন মনে রাখবে। তাই সে নিজেকে একটা বিষাক্ত গিরগিটি দিয়ে কামড় খাওয়ায়, যাতে তার সেখানেই মৃত্যু হয়। এর ফলে গুপ্তধনের সঠিক জায়গাটা কেউ জানতে পারল না, আর ওয়াকারও তার আগামী প্রজন্ম, যার মধ্যে ওয়ার্ডেনও ছিল, সারা জীবন এই মরুভূমিতে গর্ত খুঁড়ে কাটিয়ে দিল। এবার গল্প বর্তমানে ফেরে। স্ট্যানলি জিরোকে পড়াতে শুরু করে, আর জানতে পারে যে জিরোর আসল নাম হেক্টর জিরোনি। তার মানে সে ম্যাডাম জিরোনিরই বংশধর। জিরো যেহেতু দ্রুত গর্ত খুঁড়তে পারত,
তাই সে স্ট্যানলিকেও সাহায্য করতে থাকে। এটা দেখে অন্য ছেলেরা হিংসা করতে শুরু করে। একদিন এক বদমাশ ছেলের সাথে স্ট্যানলির মারামারি শুরু হয়ে যায়। পেন্ডেন্সকি তাদের উস্কাতে থাকে। স্ট্যানলি মারামারিতে কাবু হয়ে পড়লে জিরো তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। পেন্ডেন্সকি তাদের থামানোর জন্য হাওয়ায় গুলি চালায় আর ওয়ার্ডেন সেখানে চলে আসে। ওয়ার্ডেন সবটা শুনে রেগে যায় আর পেন্ডেন্সকি জিরোকে নিয়ে মজা করতে শুরু করে, তাকে গাধা আর বোকা বলে। এই অপমান সহ্য করতে না পেরে জিরো বেলচা দিয়ে পেন্ডেন্সকিকে মেরে মরুভূমির দিকে পালিয়ে যায়। ওয়ার্ডেন ঠিক করে যে তারা জিরোর ফাইল ডিলিট করে দেবে আর এমন দেখাবে যেন সে কোনোদিন ক্যাম্পেই আসেনি। ছেলেরা আলোচনা করতে থাকে যে জিরো মরুভূমিতে কিভাবে মারা যাবে। এই কথা শুনে স্ট্যানলির চিন্তা হতে থাকে। তার মনে পড়ে যে স্ট্যানলি ফার্স্ট মরুভূমিতে 16 দিন বেঁচে ছিল, কারণ সে ঈশ্বরের বুড়ো আঙুল নামের এক জায়গায় আশ্রয় পেয়েছিল। পরের দিন স্ট্যানলি একটা বুদ্ধি করে। যখন মিস্টার স্যার পানি দিতে আসে তখন সে তার ট্রাকটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, কিন্তু ট্রাকটা একটা গর্তে পড়ে যায় আর স্ট্যানলি পায়ে হেঁটে পালাতে শুরু করে। ওয়ার্ডেন খবর পেয়েও কিচ্ছু করে না, কারণ সে জানে যে স্ট্যানলি মরুভূমিতে এমনিতেই মারা যাবে। অনেকক্ষণ হাঁটার পর স্ট্যানলি স্যামের পুরনো ভাঙা নৌকাটা দেখতে পায়, যার নিচে ক্লান্ত অবস্থায় জিরো শুয়েছিল। সে ক্যাথরিনের বাঁচানো পিচফলের জ্যাম খেয়ে বেঁচেছিল। স্ট্যানলিও কিছুটা জ্যাম খায় আর তখনই তার নজর একটা পাহাড়ের দিকে যায়, যেটা দেখতে একদম বুড়ো আঙুলের মতো ছিল। তার মনে হয় এটাই হয়তো সেই জায়গা যেখানে তার পূর্বপুরুষ আশ্রয় নিয়েছিল। তারা দুজনেই পাহাড়ে চড়তে শুরু করে। হঠাৎ স্ট্যানলি পড়ে যেতে থাকলে জিরো তাকে বেলচার সাহায্যে বাঁচায়, কিন্তু এতে জিরোর হাত কেটে যায়। কিছুক্ষণ পর জিরো এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে আর চলতে পারছিল না, কিন্তু স্ট্যানলি হার মানেনি। সে তার বন্ধুকে পিঠে তুলে নিয়ে পাহাড়ে চড়তে থাকে, ঠিক সেভাবেই যেভাবে তার পূর্বপুরুষ এলিয়া শুকর ছানাকে পিঠে করে পাহাড়ে উঠত। পাহাড়ে উঠে তারা সবুজ গাছপালা, পানির ঝর্ণা আর স্যামের সেই পেঁয়াজ দেখতে পায়। তারা পেট ভরে পেঁয়াজ খায় আর পানি পান করে। স্ট্যানলি আনমনে সেই গানটা গাইতে শুরু করে, যা তাদের পরিবারে বংশ পরম্পরায় গাওয়া হতো। এটা আসলে সেই গানটাই ছিল যা এলিয়া শুকরকে পানি খাওয়ানোর সময় গাইতো। স্ট্যানলি জিরোনি পরিবারের বংশধরের জীবন বাঁচিয়েছিল, যার ফলে ম্যাডাম জিরোনির আত্মা শান্তি পায় আর স্ট্যানলি পরিবারের উপর থেকেও অভিশাপটা উঠে যায়। এদিকে অভিশাপ কাটতেই ওদিকে স্ট্যানলি থার্ডের আবিষ্কারও সফল হয়ে যায়। সে পেঁয়াজ আর পিস ফলের মিশ্রণে এমন একটা ফর্মুলা তৈরি করে যা পায়ের দুর্গন্ধ পুরোপুরি দূর করে দিতে পারত। পরের দিন সকালে জিরো স্বীকার করে যে জুতোটা সেই চুরি করেছিল। সে একটা শেল্টার থেকে জুতোটা নিয়ে পালাচ্ছিল, কারণ সে জানতো না যে ওটা অত বিখ্যাত। পুলিশ তাড়া করলে সে জুতাটা একটা ব্রিজের উপর থেকে ফেলে দেয় আর তখনই এটা সোজা এসে পড়ে স্ট্যানলির মাথায়। অন্যদিকে স্ট্যানলির আইনজীবী তাকে ছাড়াতে ক্যাম্পে পৌঁছায়, কারণ কোর্ট জানতে পেরেছিল যে স্ট্যানলি নির্দোষ, কিন্তু ওয়ার্ডেন তাকে তাড়িয়ে দেয়। তখন আইনজীবী বলে যে পরের বার সে পুলিশ নিয়ে আসবে। এরপর স্ট্যানলি আর জিরো আবার সেই গর্ত খোঁড়ার জায়গায় ফিরে যায় আর সেই জায়গাটা খুঁজতে থাকে যেখানে লিপস্টিকের টিউবটা পাওয়া গিয়েছিল। তারা জায়গাটা খুঁজে পায় আর খুঁড়তে শুরু করে। অবশেষে তারা ধনসম্পদের সেই বাক্সটা খুঁজে পায়। ঠিক তখনই ওয়ার্ডেন আর মিস্টার স্যার সেখানে চলে আসে, কিন্তু সাথে সাথেই অনেকগুলো বিষাক্ত গিরগিটি এসে স্ট্যানলি, জিরো আর বাক্সটাকে ঘিরে ফেলে। দেখে মনে হচ্ছিল যেন গিরগিটিগুলো বক্সটাকে রক্ষা করছে। পেঁয়াজ খাওয়ার ফলে তাদের শরীর থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছিল যার জন্য গিরগিটিগুলো তাদেরকে কামড়াচ্ছিল না। ওয়ার্ডেন অপেক্ষা করতে থাকে যে গিরগিটিগুলো তাদেরকে মেরে ফেলবে আর সে ধনসম্পদের মালিক হয়ে যাবে। সকাল হতেই সেখানে সেই আইনজীবী পুলিশ নিয়ে হাজির হয়। ওয়ার্ডেন মিথ্যা গল্প শোনায় যে ছেলেরা তার অফিস থেকে বাক্সটা চুরি করে পালাচ্ছিল, কিন্তু তখনই জিরো দেখায় যে বাক্সটার উপর স্ট্যানলি ইয়েলনার্সের নাম লেখা আছে, যার ফলে তারা নির্দোষ প্রমাণিত হয়। আইনজীবী স্ট্যানলিকে নিয়ে যেতে চাইলে সে জিরোকে ছাড়া যেতে রাজি হয় না। যখন জিরোর ফাইল খোঁজা হয় তখন দেখা যায় যে ফাইলটা উধাও হয়ে গেছে। পুলিশ তদন্ত করে জানতে পারে যে মিস্টার স্যার একজন পলাতক অপরাধী আর পেন্ডেন্সকিও কোনো ডাক্তার নয়, তাই ওয়ার্ডেন সহ তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়। আর তখনই হঠাৎ করে সেখানে বৃষ্টি নামতে শুরু করে, যা দেখে সব ছেলেরা আনন্দে নাচতে শুরু করে। কিছুদিন পর স্ট্যানলি আর জিরো তাদের পরিবারের সামনে বাক্সটা খোলে, যার মধ্য থেকে প্রচুর ধনসম্পদ আর কিছু শেয়ারের কাগজ বেরোয়। স্ট্যানলি তার সম্পদের অর্ধেক জিরোকে দিয়ে দেয়। জিরো সেই টাকা দিয়ে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করে, তার মাকে খুঁজে বের করে। সরকার ওই ক্যাম্পটা বন্ধ করে দেয়। স্ট্যানলি আর জিরোর পরিবার প্রতিবেশী হয়ে এক ভালো জায়গায় থাকতে শুরু করে। স্ট্যানলি থার্ডের আবিষ্কার অবশেষে হিট হয়ে যায় আর সেই বিখ্যাত বেসবল প্লেয়ারটাই এখন তার প্রোডাক্টের বিজ্ঞাপন করে। আর এই সুন্দর নোটেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।